নাকি স্যার? দেখো নাই। গুড। ভিডিও দেখে কে কি করে ফেলছে বলো, ঠিক না? স্যার আগের বেলায় দেখতেছি স্যার, একটু পিছায় গেছিলাম মাঝখান দিয়ে স্যার, এই জন্য। এখন দেখবা? জি স্যার, আজকে কালকের মধ্যে শেষ করে বলো সব স্যার। ওকে, সো লেট আস স্টার্ট। তো আমাদের আজকের আলোচ্য যেটা এজেন্ডা সেটা হচ্ছে যে উইক নাম্বার 4 এর দ্বিতীয় লেসনে আমরা আজকে পড়বো অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন। এখানে অ্যানালগ বলতে বোঝানো হচ্ছে অ্যানালগ সিগন্যাল, আর ডিজিটাল বলতে বোঝানো হচ্ছে ডিজিটাল ডেটা। অর্থাৎ আমরা যখন একটা অ্যানালগ সিগন্যাল ইনপুটে থাকবে, ওই অ্যানালগ সিগন্যালকে সামহাউ কিছু একটা মেকানিজম করে আমরা ওটাকে কনভার্ট করব ডিজিটাল ডেটায়। আর ডিজিটাল ডেটা আমার কাছে আসলে ওই ডিজিটাল ডেটা থেকে কিভাবে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতে হয় সেই জিনিস মনে হয় আমরা অলরেডি জানি, তাই না? কারণ গত লেসনে আমরা দেখিয়েছি যে লাইন কোডিং, ব্লক কোডিং বা স্ক্র্যামলিং, এই টেকনিক গুলি দিয়েই আমি ডিজিটাল ডেটা থেকে ডিজিটাল সিগন্যাল আনতে পারি, তাই না? সো আমরা যদি অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল ডেটা কনভার্ট করে দিতে পারি তাহলে বাকি কাজটা আমরা শিখছি, ঠিক আছে? বাট এই প্যারাগ্রাফটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি যদি একটু রিড আউট করি, এখানে বলছে as we have seen line coding can be used to convert binary data to digital signal. So এটা আমরা অলরেডি জানি। Sometimes however our data is analog such as audio. If we want to store the audio by the recording in the computer so that we can send it digitally, so we need to change it through a process called sampling. সেটা আমরা একটু বলে দিই। তো আমরা আসলে অডিও ফাইল বা এই ধরনের যে অ্যানালগ ডেটা আছে, ওই অ্যানালগ ডেটাগুলো যদি কম্পিউটারে রাখি ডিজিটালি পাঠানোর জন্য we need to change or we need to convert this analog signal into a digital data. So দুই ধরনের টেকনিক আছে, একটা হচ্ছে পালস কোড মডুলেশন, একটা হচ্ছে ডেল্টা মডুলেশন। এখানে বলে রাখা ভালো, পালস কোড মডুলেশন এবং ডেল্টা মডুলেশন কোন টেকনিকে 100% স্বতঃসিদ্ধ না, অর্থাৎ এগুলি তোমার 100% অ্যাকুরেসি প্রোভাইড করে না, দুইটার কোনোটাই করে না। তো বাট পালস কোড মডুলেশন তুলনায় ডেল্টা মডুলেশন ইজ মোর অ্যাকুরেট, আর পালস কোড মডুলেশন হচ্ছে খুবই খুবই কমপ্লেক্স। এটা কম্পেয়ার করলে ডেল্টা মডুলেশন কম্পারেটিভলি একটু সিম্পল, ঠিক আছে? এই হলো দুইটার বেসিক কথা। তো লেট আস স্টার্ট উইথ পালস কোড মডুলেশন। তো পালস কোড মডুলেশন হচ্ছে ভেরি কমন, অ্যানালগ থেকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার একটা কমন টেকনিক হচ্ছে পালস কোড মডুলেশন। এটা তিনটা ধাপে কাজ করে, স্যাম্পলিং, কোয়ান্টাইজিং এবং এনকোডিং। এই তিনটা ধাপে কাজ করার পরে আমরা নরমালি হচ্ছে যে একটা অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল ডেটা পাবো। সো হিয়ার ইজ দ্য টেকনিক্স। সো এখান থেকে শুধু এনকোডিং পড়তে হয়, ডিকোডিং পড়তে হয় না, কারণ ডিকোডিং হচ্ছে যে আমার পরবর্তী চ্যাপ্টারে আছে, চ্যাপ্টার 5। এই জন্য ডিকোডিং এর কোনো ইস্যু নাই। তো এখানে যদি আমরা একটু দেখি এখানে কি হচ্ছে, সো কম্পোনেন্ট অফ পালস কোড মডুলেশন এনকোডার, যেখানে একটা অ্যানালগ সিগন্যাল ইনপুটে থাকবে, লেফট সাইডে দেখো। তারপরে এনকোডার মাঝখান থেকে যখন ডেটা যাবে তখন কি ঘটবে, স্যাম্পলিং করতে হবে, ডেটাকে এনকোড করতে হবে, ডেটাকে কোয়ান্টাইজ করতে হবে, করার পরে আমরা আসলে একটা ইকুইভ্যালেন্ট ডিজিটাল ডেটা পাবো। তো লেট আস স্টার্ট উইথ স্যাম্পলিং। সো দেখো স্যাম্পলিং এ আমার মনে করো ব্লাড টেস্ট করা দরকার। আমি কি শরীরের সব রক্ত দিয়ে ব্লাড টেস্ট করবো? হোয়াট ইজ ইউর থট? না স্যার, কয়েক ফোঁটা। জি স্যার। তো আমরা খুবই অল্প ব্লাড নিয়ে টেস্ট করবো। এই অল্প ব্লাডকে আমরা বলি হচ্ছে স্যাম্পল ব্লাড। এবং তুমি যদি বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে যাও, ওদের দেখবে স্যাম্পল কালেকশন আছে, যেখানে ব্লাড সংগ্রহ করা হয়, তাই না? বা আদার যেই অর্গান গুলো টেস্ট করা হয়। তো স্যাম্পলিং আমার অ্যানালগ সিগন্যালের যে নির্দিষ্ট কিছু জায়গা থেকে আমরা কিছু ডেটা নিব, ওই ডেটাটা আসলে পুরো সিগন্যালকে রিপ্রেজেন্ট করবে। তো এই জন্যই আমরা বলছি এটাকে স্যাম্পলিং। তিন ধরনের স্যাম্পলিং অ্যাভেলেবল, একটা আইডিয়াল, একটা ন্যাচারাল, একটা ফ্ল্যাট টপ। আমরা শুরুতে বলছিলাম পালস কোড মডুলেশন স্বতঃসিদ্ধ টেকনিক না। এটার কারণ হচ্ছে, মনে করো একটা অ্যানালগ সিগন্যাল, সেম অ্যানালগ সিগন্যাল যদি তিনজন বন্ধুকে দেওয়া হয় এবং তিনজন বন্ধু যদি তিন রকমের স্যাম্পলিং টেকনিক ব্যবহার করে, তাহলে দেখা যাবে যে তুমি তিন রকমের আউটপুট পাবা। কিন্তু একটা অ্যানালগ সিগন্যালের ইকুইভ্যালেন্ট ডিজিটাল ডেটাটা অবশ্যই একই হওয়া উচিত ছিল, তাই না? তো এটা তিন রকমের পাওয়া মানে হচ্ছে যে তিনটা ডিফারেন্ট টাইপের স্যাম্পলিং ইউজ করা হয়েছে, ফলে আমার আউটপুট চেঞ্জ হয়। এই কারণে আমরা বলতে পারি যে আমাদের এই টেকনিকটা 100% অ্যাকুরেট না, বুঝলে?
সো স্যাম্পলিং করা শেষ, এরপরে যেটা ধাপ সেটা হচ্ছে কোয়ান্টিজিয়াম এন্ড এনকোডিং। সো তোমরা ছবিটা দেখো, এটা অত ডিপলি আসলে দেখার কিছু নাই, জাস্ট অ্যাজ এ হোল প্রসেসটা সম্পর্কে যদি একটু জানো তাইলেই হবে। তো ছবি দেখে মনে হচ্ছে আমার কাছে এটা ন্যাচারাল স্যাম্পলিং করা হয়েছে। তো দেখো এটা ন্যাচারাল স্যাম্পলিং এর সাথে মিল আছে, কিন্তু সরি ন্যাচারাল বলে আইডিয়াল স্যাম্পলিং এর সাথে মিল আছে না? জি স্যার। তো আমরা ধরে নিতে পারি এটা আইডিয়াল স্যাম্পলিং করা হয়েছে। এখানে স্যাম্পলিং এর পরে এখানে ডেটা পুট করা হয়েছে, তাই না? এটা ওয়ান কাইন্ড অফ এনকোডিং, যেখানে ডেটা দেওয়া হয়েছে, কিন্তু ডেটাগুলো এমন ভাবে পুট করা হয়েছে যেখানে আমার ডিজিটাল ডেটার সাথে এরকম সম্পর্কই নেই, তাই না? আমার তো আলটিমেটলি ডিজিটাল ডেটাই লাগবে। সো এই কারণে এই স্যাম্পলিং এর পরে যে ডেটাগুলি বসানো হয়েছে, এই ডেটাগুলির উপরে আমরা যেটা টেকনিক অ্যাপ্লাই করতে পারি সেটাকে আমরা বলি হচ্ছে নরমালাইজেশন। তো নরমালাইজেশন টেকনিক ব্যবহার করার পরে এখানে এই হিসাব নিকেশ ক্যালকুলেশন এটা সেটা হওয়ার পরে ফাইনালি আমরা যেটা পাবো সেটাকে আমরা বলি হচ্ছে কোয়ান্টাইজেশন কোড। দেখো লাস্টের ঠিক আগের লাইনটা, কোয়ান্টাইজেশন কোড। এই কোয়ান্টাইজেশন কোডটাও তোমার ডেসিমালি থাকে। এখন যদি এটা ডেসিমেলে থাকে, আমার তো পারপাস ফুলফিল হয় না, আমার তো দরকার বাইনারি। সো আমরা এই ডেসিমেল ভ্যালুটাকে যদি বাইনারিতে এনকোড করে দিই, তাহলে আমরা এই যে ইনপুটে যে অ্যানালগ সিগন্যালটা আমার শুরুতেই ছিল, এই অ্যানালগ সিগন্যালটার ইকুইভ্যালেন্ট ডিজিটাল ডেটা আমরা পাবো। ইকুইভ্যালেন্ট, রিমেম্বার শব্দটা ইকুয়াল না, কারণ আমরা তো স্যাম্পলিং ভিন্ন ভিন্ন হলে ডেটা ভিন্ন ভিন্ন আসতে পারে, এই কারণে আমরা ইকুয়াল বলতে পারি না। আমরা শব্দ যেটা ব্যবহার করি হলে সেটা আমরা বলতে ইকুইভ্যালেন্ট। ওকে, জি স্যার। এই হচ্ছে আমার পাসকুল মডুলেশনের অ্যাজ এ হোল কর্মকাণ্ড। তো ডিকোডার আমাদের দরকার নেই, পরের লেসনে আমরা পড়বো, এটা এখানে বাদ। দ্বিতীয় যেটা টেকনিক সেটা হচ্ছে ডেল্টা মডুলেশন। আমরা শুরুতেই বলেছি পিসিএম ইজ এ ভেরি কমপ্লেক্স টেকনিক। তো এটা সহজ করার সুবিধার্থে দ্য সিম্পলেস্ট ওয়ান ইজ ডেল্টা মডুলেশন, ঠিক আছে? তো এই ডেল্টা মডুলেশন দেখো কাজটা কিভাবে হয়, ছবিটা একটু ভালোভাবে খেয়াল করো। একটা অ্যানালগ সিগন্যাল ইনপুটে আছে, আর এটা ঠিক সাথে দেখো গ্রে কালার একটা ডিজিটাল সিগন্যাল আছে, তাই না? এখন জি স্যার। ঘটনাটা ঘটছে কিভাবে দেখো, ঘটার যে টেকনিক সেটাকে আমরা বলি ডেল্টা মডুলেটর, যার মাঝখানে এই ঘটনাটা ঘটছে। দেখো ইনপুট একটা অ্যানালগ সিগন্যাল থাকবে অ্যাজ ইউজুয়াল। এই অ্যানালগ সিগন্যালটা একটা কম্পিউটারের মাঝখান দিয়ে যাবে। কম্পিউটারের কাজ হচ্ছে কম্পেয়ার করা। এখন একটা সিগন্যালকে তো সে কম্পেয়ার করতে পারবে না, একটা কম্পিউটার মিনিমাম কম্পেয়ার করার জন্য কম্পোনেন্ট দরকার হচ্ছে দুইটা, তাই না? তাহলে সে দুইটার মধ্যে কম্পেয়ার করে বলতে পারবে যে নতুন কিছু হচ্ছে কিনা। তো কম্পিউটার কাছে সিগন্যালটা স্টোর হওয়ার পরে কম্পিউটার একটা সিগন্যাল পাস করবে কোথায়? স্টেয়ার কেস মেকারের কাছে। অ্যারো চিহ্ন খুব ভালোভাবে খেয়াল করো, স্টেয়ার কেস মেকারের কাছে। স্টেয়ার কেস মেকারের কাজ হচ্ছে স্টেয়ার তৈরি করা বা সিঁড়ি তৈরি করা। এখন এই সিঁড়ি যদি তৈরি করতে হয়, আগের ছবিটা দেখো, এই ছবিটা দেখো, সিঁড়ি যদি তৈরি করতে হয় তাহলে এক্স অ্যাক্সিস বরাবর টাইম আর ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যামপ্লিটিউড, এই দুইটা ভ্যালু আসলে তার জানা দরকার। আদারওয়াইজ কত সময় পর পর কতটুকু অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে এই জিনিস তো তোমার স্টেয়ার কেস মেকার জানতে পারবে না, তাই না? তো এই জিনিস জানার জন্য, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর টাইম, ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যামপ্লিটিউড, এই জিনিস জানার জন্য তোমার স্টেয়ার কেস মেকারের কাছে এই ডিলে ইউনিট কি করবে? ডেটা পাঠাবে। সো ডিলে ইউনিটের কাছ থেকে ডেটা নেওয়ার পরে স্টেয়ার কেস মেকার এই ইনপুট সিগন্যালটার অনুরূপ এরকম ডিজিটাল জিগজ্যাগ তৈরি করবে। তৈরি করার পরে এই সিগন্যালটা ডিলে ইউনিটের মাঝখান দিয়ে পাস হয়ে আবার কম্পিউটারের কাছে যাবে। তাহলে কম্পিউটারের কাছে আগে থেকে ইনপুট সিগন্যালটা ছিল, এখন সে এরকম একটা জিগজ্যাগ পেয়েছে। এই দুইটা সিগন্যালকে যখন সে কম্পেয়ার করবে, করলে সে কিভাবে ইকুইভ্যালেন্ট ডিজিটাল ডেটা পাবে। বোঝা গেল? স্যার সিগন্যাল কি দুইটা নাকি স্যার একটাকেই মানে দুইভাবে ইয়া করছে স্যার? ইনপুট সিগন্যালটা তো ঠিকই আছে। জি এই স্যার। কম্পিউটার যেটা স্টেয়ার কেস মেকার হ্যালো। যেটা করছে, ইনপুট সিগন্যালটাকে ঠিক রেখে ইনপুট সিগন্যালের আদলে সে এরকম ডিজিটাল সিগন্যাল তৈরি করছে। জি স্যার, বুঝতে ইনপুট পারছি। সিগন্যাল আদলে এখন ডিজিটাল সিগন্যাল তৈরি করার সময় তার এক্স অ্যাক্সিস বরাবর টাইম আর ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যামপ্লিটিউড তো দরকার পড়ছে, তাই না? তো জি এই স্যার। ইনফরমেশনগুলি ডিলে ইউনিটের কাছ থেকে নিয়ে তারপর সেই জিনিসটা তৈরি করছে। এই জিগজ্যাগটা যখন কম্পিউটারের মাঝখান দিয়ে দিয়েছে, কম্পিউটারের কাছে আগে থেকেই স্টোর করা অ্যানালগ সিগন্যালটা ছিল, আর স্টেয়ার কেস মেকারের কাছ থেকে এরকম জিগজ্যাগ সিগন্যালটা সে পেয়েছে। এই দুইটা সিগন্যালকে সে কম্পেয়ার করে আমাকে ডিজিটাল ডেটা প্রোভাইড করেছে। বোঝা গেল? জি স্যার। তো এটা হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট ডিজিটাল ডেটা অফ দা এই দিস অ্যানালগ সিগন্যাল, ঠিক আছে? এই হচ্ছে ডেল্টা মডেলটা কিভাবে কাজ করে। আই রিকোয়েস্ট অল অফ ইউ টু রিড ফ্রম দ্য বুক, কারণ বইতে দেখবে খুব সুন্দর করে একটা দুইটা প্যারাগ্রাফ এই জিনিসটা যা বললাম এতক্ষণ ধরে ওইটা বইয়ের ভাষায় খুব সুন্দর করে লেখা আছে। So if you read from the book, it will definitely help you. So ডিমডুলেটর এখানে দরকার নাই। এরপরে যেটা টপিক আজকে আলোচনা সেটা হচ্ছে ট্রান্সমিশন মোড।
তো ট্রান্সমিশন মোড আসলে নরমালি দুই ধরনের হয়, একটা প্যারালাল, একটা হচ্ছে সিরিয়াল। ঠিক না, আমরা এটা সবাই জানি। প্যারালাল মানে হচ্ছে মাল্টিপল ডেটা একসাথে যাবে, আর সিরিয়াল মানে হচ্ছে এক বিট করে যাবে। সো এই হচ্ছে দুইটার কাহিনী। সো লেট আস সি। সো ডেটা ট্রান্সমিশন দুই ধরনের, প্যারালাল, সিরিয়াল। আর সিরিয়াল আবার তিন ধরনের, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস। সো দেখি একটা একটা করে। প্রথম প্যারালাল। ছবি দেখে বলো তো প্যারালালের কি সুবিধা আছে? মানে what are the advantages of parallel transmission? স্যার একটা দিব একটাই যাবে, মানে সোজাসুজি যে জায়গায় পাঠানোর। না, এটা হচ্ছে যে তোমার মাল্টিপল বিট একসাথে কমিউনিকেশন করা যায়। ছবিতে দেখা যাচ্ছে 8টা বিট একসাথে করা যায়। এখন 8টা বিট একসাথে পাঠাইলে কমিউনিকেশন ডেফিনেটলি ফাস্টার হয়, তাই না? খুব দ্রুত করে যায়। এক জি বিট স্যার। এক বিট করে পাঠানোর জন্য যদি 8 বিট একসাথে পাঠাই তাহলে ফাস্টার হয় না? জি স্যার। কিন্তু এই সুবিধা নিতে চাইলে যেটা প্রবলেম সেটা হচ্ছে যে 8টা বিটের জন্য 8টা ট্রান্সমিশন লাইন লাগবে, যেটা কনফিগার করা খুবই এক্সপেন্সিভ স্যার। তো 8টা ট্রান্সমিশন লাইন যদি আমাকে কনফিগার করে দিতে হয় 8টা তোমার ডেটার জন্য, এটা তো মানে আমাদের জন্য খুবই কমপ্লেক্স। এই কারণে প্যারালাল তোমার ট্রান্সমিশন নরমালি হচ্ছে আমাদের এটা খুবই কম ইউজ হয়। উই আর লুকিং ফর অ্যাকচুয়ালি দ্য সিরিয়াল কমিউনিকেশন। প্যারালাল যদিও ফাস্টার, মানে স্পিডের তুলনায় প্যারালাল খুবই ভালো আমরা যদি চিন্তা করি, কিন্তু সমস্যাটা হচ্ছে অনেক অন্য জায়গায়। এক্সপেন্সিভ। অনেক অনেক এক্সপেন্সিভ, বিকজ আমার এরকম কেবল কনফিগারেশন অনেক বেশি করতে হয়। তো এটার কম্পেয়ারের তুলনায় যদি আমি সিরিয়াল কমিউনিকেশন আসি, সিরিয়াল কম্পারেটিভলি একটু স্লো অফকোর্স, কারণ এটা এক বিট করে কমিউনিকেশন করে। তো এটা একটু স্লো, বাট এটা যদি স্লো হয় আমার সুবিধাটা হচ্ছে যে আমি এখানে তোমার একটা কমিউনিকেশন লিংক ব্যবহার করে আসলে এই কাজটা করতে পারবো। তো একটা কেবল দিয়ে আমি যদি মাল্টিপল বিট এরকম তোমার পাঠিয়ে দিতে পারি, তাহলে তো তোমার আর মানে কি বলে এই কনফিগারেশনের যে জটিলতা যেটা প্যারালাল ট্রান্সমিশনে আছে, মাল্টিপল লাইন কনফিগারেশন জটিলতা, এই জিনিসটা তো খুব সহজেই সমাধান করা যায়। কি মনে হয় তোমাদের? জি স্যার, খরচও কমলো স্যার, সহজে কাজটা হয়ে গেল। জি, দ্যাট ইজ ওয়াই উই আর বেসিক্যালি ইউজিং সিরিয়াল কমিউনিকেশন রাদার দেন ইউজিং প্যারালাল। কারণ প্যারালালের মানে স্পিড বেনিফিট নিতে গিয়ে অন্য দিকে অসুবিধা হয়ে যাচ্ছে, যেটা সিরিয়ালে কোনোটাতেই নাই। তো আর সিরিয়ালে আমরা স্লো বলছি, স্লো ডাজন্ট মিন যে আমি কেবিপিএস ব্যান্ডউইথে কমিউনিকেশন করতেছি, ব্যাপারটা আসলে এরকম না। তো আমি যদি কম্পেয়ার করি প্যারালালের সাথে, তাইলে এটা মানে কমিউনিকেশনটা একটু স্লো হবে ইন কম্পেয়ার টু প্যারালাল। বাট ইফ ইউ টক অ্যাবাউট অনলি সিরিয়াল, তাহলে এটার ব্যান্ডে আমরা যে ইন্টারনেট ইউজ করতেছি, দিস ইজ সিরিয়াল কমিউনিকেশন, সো ইট ইজ অ্যাবসলিউটলি ফাইন। কোনো প্রবলেম কিন্তু আসলে নাই। তো আমরা যদি প্যারালাল কমিউনিকেশন ব্যবহার করি, হয়তো আরো মোর ব্যান্ডউইথ উই ক্যান অ্যাকুমুলেট, একসাথে আমরা মোর ব্যান্ডউইথ ইউজ করতে পারবো। বাট প্রবলেম হয়ে যাবে অন্য জায়গায়, যে এটা মানে কানেকশন টাইপ কনফিগারেশন ইজ মানে ডিফারেন্ট দ্যান সিরিয়াল, সো এটা ভিন্ন জিনিস। স্যার সেই ক্ষেত্রে কি 4-5টা রাউটার লাগানো লাগবে নাকি বাসার মধ্যে স্যার? না না, প্রথমে তো কেবল, রাউটার তো অনেক পরের বিষয়। প্রথমে তো কেবল কনফিগার করতে হবে। ইট ইজ নট সো ইজি, যত ইজি মনে হয়। আগের দিনে যখন প্যারালাল কমিউনিকেশন নরমালি ইউজ করা হতো তোমার প্রিন্টারের পোর্টে, তো তোমরা এখনকার তো ডেস্কটপ কম্পিউটারের পোর্টই দেয় না। তোমরা কখনো দেখছো যে আগের ডেস্কটপ কম্পিউটার গুলিতে মাদারবোর্ডের সাথে প্যারালাল পোর্ট দেয়াই থাকে? ফলে যেটা হয়তো যে তুমি চাইলে খুব সহজে প্যারালাল পোর্টে প্রিন্টার কানেক্ট করতে পারতা, কিন্তু এখন তো নাই, এখন ইউএসবি হয়ে গেছে সব। সো এই প্যারালালকে রিপ্লেস করে ফেলছে বেসিক্যালি। সো লেট আস টক অ্যাবাউট নাও সিরিয়াল। সিরিয়াল সিরিয়ালের যে বাকি তিনটা আছে, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। তো ফার্স্ট অফ অল অ্যাসিনক্রোনাস। তো অ্যাসিনক্রোনাস মিন্স হচ্ছে যে অ্যাসিনক্রোনাস এট দ্য বাইট লেভেল বাট দ্য বিট আর স্টিল সিনক্রোনাইজড। সো এখানে সিরিয়ালি যাবে, এক বিট করেই যাবে, বাট এখানে সেন্ডার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটা হচ্ছে সেন্ডার ডেটাকে গ্রুপ করে দেয় যে এই 8 বিট একসাথে যাবে বা এই 16 বিট একসাথে যাবে, অল আর সিরিয়াল কিন্তু, বাট ও একটা গ্রুপিং করে দিল। এটা নাম্বার ওয়ান কাজ সেন্ডারের। দ্বিতীয় যে কাজটা ঘটে সেটা হচ্ছে যে স্টার্টিং এবং এন্ডিং বিট অ্যাড করা। অর্থাৎ ডেটা শুরুতে একটা স্টার্ট বিট অ্যাড করবে 0, আর ডেটা লাস্টে একটা এন্ডিং বিট অ্যাড করবে হচ্ছে 1। তাহলে এইটা দিয়ে আইডেন্টিফাই করবে ডেটা কোত্থেকে শুরু হচ্ছে আর কোথায় শেষ হচ্ছে। রিসিভারের কাজ হচ্ছে ডেটা রিসিভ করা, রিসিভ করার পরে সে স্টার্টিং বিটটা আর এন্ডিং বিটটা ফেলে দিয়ে ডেটাটা রিসিভ করে। বোঝা গেল? এই হচ্ছে অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন। ব্যবহার হয় কোথায়? এই যে আমরা প্যারালালকে রিপ্লেস করেছি, তোমার প্রিন্টার, তারপরে যে স্ক্যানার, এগুলি তো আগে প্যারালাল পোর্টে লাগতো, এই প্যারালাল পোর্টটাকে আমরা অ্যাসিনক্রোনাস দিয়ে রিপ্লেস করেছি। এখন কিন্তু ইউএসবি দিয়ে কমিউনিকেশন করা সম্ভব। বুঝতে পারছো? আর হচ্ছে টেলিফোন যে লাইন আছে, টেলিফোন লাইনে সাধারণত অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন ইউজ করে। বোঝা গেল স্যার? জি স্যার।
নাও টক অ্যাবাউট সিরিয়াল কম্বিনেশন। সিরিয়াল কম্বিনেশন ইজ মাচ মোর ইজিয়ার, কারণ এখানে কোনো গ্রুপিং এর ব্যাপার নাই, আর এখানে কোনো স্টার্টিং এন্ডিং বিটের কোনো ইস্যুস নাই। সো সেন্ডারের কাছ থেকে কন্টিনিউয়াসলি রিসিভারের কাছে ডেটা যায়। যদি কোনো কারণে ফ্রেমিং করা বা হচ্ছে তোমার গ্রুপিং করার দরকার পড়ে, এটা রেসপন্সিবিলিটি অফ দ্য রিসিভার, এই ডেটাকে গ্রুপ করা। এই গ্রুপ করার দায় দায়িত্ব রিসিভারের। সেন্ডার এন্ডে কিছুই নাই, সেন্ডার শুধুমাত্র ডেটা পাঠাইতে থাকবে সিরিয়াল। তো বলতে পারবো এটার উদাহরণ কি আসলে কোথায় ব্যবহার করা হয়? স্যার যেখান থেকে ওয়াইফাইটা সাপ্লাই হয় স্যার, তো মেইন আমরা যে ব্রাঞ্চ। আমাদের ইন্টারনেট কমিউনিকেশন করি, অর্থাৎ আমরা যে আমাদের ইন্টারনেট কমিউনিকেশন করি, এইটাই হচ্ছে বেস্ট এক্সাম্পল অফ সিনক্রোনাস সিরিয়াল ট্রান্সমিশন, ইথারনেট। এর বাইরেও তুমি মনে করো যে সকেটের ক্ষেত্রে ইউজ করতে পারো। তো আচ্ছা, ভালো কথা, তোমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পড়ছো না বা পড়তেছো? স্যার পড়ছি স্যার। তোমরা কি সকেট প্রোগ্রামিং পড়েছো? ওকে না স্যার। নামে শোনো নাই? না স্যার। করা হয়নি স্যার এরকম। সকেট প্রোগ্রামিং কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ স্যার। সো যদি নাম যদি নাও শুনে থাকো, একটু গুগল সার্চ দেখো বা যা টিচারের সাথে একটু কমিউনিকেশন করো, বিকজ সকেট প্রোগ্রামিং নাওয়াডেজ তোমার নাওয়াডেজ এটা শুরু থেকেই তুমি যখন কোনো একটা সিস্টেমকে ডিপ্লয় করবা নেটওয়ার্কে, তোমার সকেট প্রোগ্রামিং তুমি যদি না জানো, ইউ ক্যানট ডু দ্যাট। আর এখনকার যুগে কিন্তু স্ট্যান্ড এলোন অ্যাপ্লিকেশনের ব্যবহার খুবই কম। সবাই কিন্তু মনে করো একটা ইআরপি তৈরি করে, ফর এক্সাম্পল ইআরপির বিভিন্ন বিভিন্ন মডিউল থাকে, এক এক মডিউল এক এক জায়গা থেকে অ্যাক্সেস হয়। তো ইফ ইউ ডোন্ট নো অ্যাবাউট সকেট প্রোগ্রামিং, ইট উইল ভেরি ভেরি ডিফিকাল্ট টু ডিপ্লয়। শুধু প্রোগ্রামিং জানলেই হয় না, আরো অনেক জিনিস জানা জরুরি। তো if you focused on software engineering বা career as a software developer or whatever, you should know about the socket programming. এবং ইন্টারভিউতে গেলেও দেখবে যে অনেক জায়গায় এই জিনিস জিজ্ঞেস করছে। সো আমার মনে হয় যে একটু জেনে শুনে নেওয়া ভালো, ঠিক আছে? তো নাও টক অ্যাবাউট আইসোক্রোনাস সিরিয়াল ট্রান্সমিশন। সো আইসোক্রোনাস নরমালি হচ্ছে যে যেখানে তোমার কনসিস্টেন্ট ব্যান্ডউইথ আছে, ওই জায়গাতে আইসোক্রোনাস হচ্ছে সবচেয়ে বেস্ট। ফর এক্সাম্পল টেলিভিশন। এখানে লাস্ট লাইনটা একটু খুব ভালোভাবে খেয়াল করো, বলছে দ্য আইসোক্রোনাস ট্রান্সমিশন গ্যারান্টিজ দ্যাট ডেটা অ্যারাইভ এট এ ফিক্সড রেট। তার মানে হচ্ছে আমরা যদি আমাদের ইথারনেটের মধ্যে আইসোক্রোনাস দেই, তাহলে প্রবলেম হচ্ছে তোমার কেবলের কারণে হোক বা যে ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট গুলো নিয়ে আমরা কথা বলেছিলাম 3 নম্বর চ্যাপ্টারে, যে কোনো ইম্পেয়ারমেন্টের কারণে যদি আমার ডেটা ড্রপ করে, তাহলে আইসোক্রোনাস কমিউনিকেশন কিন্তু গন্ডগোল লেগে যাবে। কারণ আইসোক্রোনাস অবশ্যই গ্যারান্টি দেয় ডেটা ফিক্সড রেটেই আসবে, তাই না? তো এই জিনিস সরাসরি তুমি ইন্টারনেটে করতে পারো না, তবে হ্যাঁ কিছু জিনিস করা যায়। যদি রিয়েল টাইম ট্রান্সমিশন হয়, মনে করো রিয়েল টাইম ভিডিও ট্রান্সমিশন করতেছো, রিয়েল টাইম অডিও করতেছো, এই যে আমি তোমার সাথে কথা বলতেছি, এটা কিন্তু রিয়েল টাইম হচ্ছে। সো রিয়েল টাইম এই ধরনের ক্ষেত্র বিশেষে তোমার যদি কোনো কারণে আনইভেন ডিলে হয়, তাহলে কিন্তু ফেল করবে, ট্রান্সমিশন প্রবলেম হবে। সো এই ধরনের কেসে তুমি আইসোক্রোনাস দিতে পারবে না। বাট সবচেয়ে বেস্ট হচ্ছে টিভি ব্রডকাস্টিং এর ক্ষেত্রে। যে টিভি ব্রডকাস্টিং এ নরমালি আমরা দেখেছি একটা ম্যাথের মধ্যে যে 40 থেকে 50 এমবিপিএস রেটে নরমালি টিভি। জি স্যার, সবচেয়ে বেশি লাগে আর কি। হ্যাঁ, টিভিটা ব্রডকাস্ট, এবং এই রেটটা একদমই কনসিস্টেন্ট। তুমি কোনোদিন দেখো নাই যে টিভি বাফার করতেছে, যে কোনো একটা টিভি দেখতেছি হঠাৎ করে টিভিটা বাফারিং শুরু হচ্ছে, এরকম কেস কখনো দেখছো? না স্যার। দেখো না। তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে টিভিতে যে আমার ব্যান্ডউইথটা বা ডেটাটা আসতেছে একদম ভেরি কনসিস্টেন্ট রেটে আসতেছে, ফলে আমার টিভি দেখাতে কখনো কোনো ঝামেলা হচ্ছে না। এটা হচ্ছে বেস্ট এক্সাম্পল অফ বেস্ট সিনারিও অফ আইসোক্রোনাস কমিউনিকেশন, যেখানে তোমার ডেটার অ্যারাইভেল রেটটা অলওয়েজ ফিক্স থাকবে, কোনোভাবে ড্রপ করবে না। বুঝা গেল? আর আমরা চাইলে অডিও এবং ভিডিও ট্রান্সমিশন রিয়েল টাইমে আইসোক্রোনাস দিয়ে করতে পারি, বাট উই হ্যাভ টু মেক শিওর যে আমার ব্যান্ডউইথটা বা আমার ডেটা রেটটা কোনোভাবে ড্রপ করবে না। এই ধরনের কনসিস্টেন্ট যদি তোমার ডেটা রেট থাকে, দেন ইউ ক্যান ইউজ আইসোক্রোনাস ইন রিয়েল টাইম অডিও ভিডিও ট্রান্সমিশন। বোঝা গেল? বাট কোনো কারণে যদি ডিলে হয়, কোনো ফ্রেম মিসিং হয়, ইউ ক্যানট ইউজ আইসোক্রোনাস, কারণ আইসোক্রোনাসের প্রিন্সিপালই হচ্ছে যে ফিক্সড রেট থাকবে, ইউ মানে নেটওয়ার্ক শুড নট বি ড্রপড। বুঝাতে পারলাম স্যার? জি স্যার। জি স্যার। তো থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। তো এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 4 এর কন্টেন্ট। সো আমরা চ্যাপ্টার 1 2 3 4 শেষ করেছি। তো বিফোর মিড টার্ম আমাদের চ্যাপ্টার 5 শেষ করতে হবে। তো আমরা পরের উইকের ফার্স্ট লেকচারটাতে আমরা পড়বো হচ্ছে চ্যাপ্টার নাম্বার 5 এর প্রথম ভিডিওটা বা প্রথম লেসনটা। তো চ্যাপ্টার 5 কম্পারেটিভলি একটু ছোট, দুইটা লেসনের ভিডিওগুলি ছোট ছোট আছে। তো আই হাইলি রিকমেন্ড এভরিওয়ান ভিডিওগুলি ক্লাসে আসার আগে দেখার জন্য, সো দ্যাট আমরা আসলে ক্লাসে খুব কনস্ট্রাকটিভ কোশ্চেন করতে পারি। যেমন এই যে আমি এখন পড়াচ্ছি, এটাতে হচ্ছে ওয়ান ওয়ে কম্বিনেশন, অর্থাৎ আমি যা বলতেছি তুমি কিন্তু এর বাইরে কোনো কোশ্চেন করতে পারতেছ না, বিকজ তুমি তো জানোই না কন্টেন্টের মধ্যে কি আছে, তাই না? এই জন্য সবচেয়ে বেটার হচ্ছে যে তোমার আগে থেকে দেখে আসা। আগে থেকে যদি তুমি দেখে আসো, তাহলে তোমার কোশ্চেন মেকিংও ভালো হয় আর আন্ডারস্ট্যান্ডিংটাও বেটার হয়।
বুঝে গেল? জি স্যার। জি তো স্যার। আমি পরের ক্লাসগুলি থেকে স্যার হাইলি রিকমেন্ড করব, অবশ্যই অবশ্যই যাতে আমরা ভিডিওটা দেখে আসি। আদারওয়াইজ আমি ক্লাসে কিন্তু ভিডিও দেখতে বসে দিই, মাথায় থাকে যাতে ব্যাপারটা। ঠিক আছে? ওকে স্যার। তো আজকে লেসন নিয়ে কারো কোনো কনফিউশন, কোশ্চেন, সাজেশন, স্যার কমেন্ট? একটা কোশ্চেন ছিল স্যার, লেকচারে না স্যার, আমরা অন্য ইয়া স্যার। শিওর, প্লিজ প্লিজ গো হেড। স্যার আমরা স্যার যে তাড়াতাড়ি আগাচ্ছি স্যার, মনে হচ্ছে স্যার আমাদের মিডের আগে স্যার সিলেবাস শেষ হয়ে যাবে ভাই স্যার। আমরা কই শেষ হলে তাড়াতাড়ি আগাচ্ছি, আমরা তো পড়তেছি আস্তে ধীরে। মানে যে উইকের যেই কন্টেন্ট সেটাও পড়তেছি, আমরা কোনো তাড়াহুড়া করতেছি পড়ায়? আই ডোন্ট থিংক সো আমি তাড়াহুড়া করতেছি। না স্যার, তোমাদের কাছে কি তাড়াহুড়ো মনে না হয়? বলতে না, মানে মনে হচ্ছে স্যার আগে আগে শেষ হয়ে যাবে স্যার। ও আচ্ছা আচ্ছা, আগে এখন মনে করো যে আমরা তো ক্লাস মনে করো যে রেগুলারই হচ্ছে, কোনো কিছু তো কোনো সমস্যা হচ্ছে না। তো এরকম হলে তো স্যার শেষ হবেই, এটা তো স্বাভাবিক, তাই না? তো নাথিং টু ওয়ারি, আমরা আমাদের প্ল্যান আছে, তো আমরা শেষ পর্যন্ত যাবো, তুমি চিন্তা করো না। আমাদের যে প্ল্যানটা আছে ওই প্ল্যান অনুযায়ী কোনো সমস্যা হবে না। নো ওয়ারিস। ওকে স্যার। তো আমি আজকে ক্লাসে অ্যাটেন্ডেন্সটা লাইভ দিতে চাই, দেখি কারা কারা আছে ক্লাসে। তো তোমরা স্ক্রিনটা আই হোপ দেখতে পাচ্ছ, অ্যাটেন্ডেন্সের স্ক্রিনটা। জি স্যার। তো মাহফুজুর রহমান সৌরভ হচ্ছে সবার শুরুর নামটা, নাই আব্দুল হামিদ, ইয়েস স্যার। আহমেদ, সাজিদ আরিয়ান, মাহমুদ আব্দুল আক্তার হামিদ। সেতু। Yes, sir. এই সাজিদ আরিয়ান আছে? নাই তো। রোকেয়া মহুয়া খন্দকার, Present, sir. রকিবুর রহমান, স্যার রাকিব আছে স্যার, এখন মাইকের সমস্যা। কই আমি দেখতে চাই। কমেন্ট করো, মাইকের সমস্যা থাকলে কমেন্ট করো। সাদমান সাদিক, অর্পিতা কর্মকার, Yes, sir. আইরিন জাহিদ, Present, sir. এমডি নাইম, পারভেজ আহমেদ পাপন, এমডি আলামিন, সুমাইয়া আক্তার। Yes, sir. কোনো কারণে মাইকে প্রবলেম হলে জাস্ট মেক কমেন্টস। স্যার পারভেজ ছিল স্যার, ছিল ছিল বেরোয় আছে, এসব ভবিষ্যৎ বলে লাভ নাই। এখানে কমেন্ট করো, যাদের মাইক সমস্যা কমেন্ট করো, আর যারা তা আসো তারা প্রেজেন্ট দাও। ছিল তো অনেক কিছু, আগে তো 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত, এখন যায়? না স্যার। তাইলে কামরান হাসান আকাশ আছে নাকি? ইয়েস স্যার। ওই কামরান পাইলাম। মেহেদি হাসান, সাজিদুল ইসলাম, ইয়েস স্যার। তুমি সিয়ার। জি স্যার। জি স্যার। বিপ্লবী একটা ভাব আছে ছবিতে। সুকান্ত আছে নাকি? জি স্যার। মুবাশশির আলম। সাজিদ মনে হয় আমার কথাটা বুঝে নাই। না স্যার, আপনার কথা কাইটা কাইটা আসছিল স্যার। কি বলো, 5 মেগাহার্জ এর নতুন রাউটার লাগিয়েছি, একটু জি না স্যার, স্যার, আমরা কাইটা গেছিল স্যার। নেই না বলছি সাজিদে দেখে একটা বিপ্লবী বিপ্লবী ভাব আছে এই ছবির মধ্যে। জি স্যার, হুজুর। না হুজুর ঠিক আছে, মানে ওই যে বিপ্লবী নেতা কি যেন ছিল, চে গুয়েভারা ছিল না একজন? জি স্যার। জি স্যার। ওরকম একটা বিপ্লবী ভাব আছে। স্যার ওরকম যোগ্যতা তো নাই স্যার, ওরকম হাজার মাত্র স্যার। যোগ্যতা সবার মধ্যেই আছে, এক্সপ্লোর করতে হবে, এক্সপ্লোর। যাই হোক, মুবাশশির আলম নামে কেউ আছো? জাকারিয়া হোসেন। ইয়েস স্যার। ওরে ভাই, তুমি অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য 2 মিনিট ধরে মাইক অন করে রাখছো। আলবির রহমান খান, আরাফাত আল আজমির, অমিত বড়াই, সাইফুল ইসলাম পাটোয়ারি, ইয়েস স্যার। শাহেলা খান মুনিয়া, শাফিয়ান আজম খান, Yes, sir. Yes, sir. মাহাদি হাসান, ইয়েস স্যার। নাজমুল হাসান, তাহমিদ শফিক, তাহমিদ নাই, নুসরাত জাহান নিশু। Yes, sir. কেউ বাদ পড়লা এখানে? স্যার আমার আইডিটা এদিকে নাই স্যার, আমি সেলফ অ্যাটেন্ডেন্স দিছি স্যার, আমার কি অ্যাটেন্ডেন্সটা হবে? তোমার অ্যাটেন্ডেন্স হবে, অ্যাটেন্ডেন্সের সমস্যা নেই, কিন্তু তোমার আইডি এখানে নাই কেন? স্যার আমার কোর্স সাবজেক্টগুলো এখনো অ্যাড হয়নি স্যার। মানে রেজিস্ট্রেশন হয় নাই? না স্যার।
হোয়াট ইজ দ্য ইস্যু? স্যার আর কি আমার কিছু ডিউ আছে স্যার, এই জন্য স্যার আর কি রেজিস্ট্রেশন হচ্ছে না এখন। তোমার অ্যাডভাইজারের সাথে কথা বলেছো? জি স্যার, অ্যাডভাইজার স্যার মেসেজ দিলে স্যার রিপ্লাই করে না স্যার। কে তোমার অ্যাডভাইজার কে? স্যার রিমি ম্যাম স্যার। রিপ্লাই করে না মিন্স হোয়াট? নাইম নট কল এলিজিবল অ্যাকাউন্টস ফর অফিস। রেজিস্ট্রেশন। অ্যাকাউন্টস স্যারের সাথে কথা স্যার বলছিলাম, উনি স্যার মেসেজ বলছিল সিনও করে না মাঝে মধ্যে। জি স্যার। তোমরা ডিপার্টমেন্টে কথা বলেছো? স্যার কথা বলতে ভয় করে স্যার। স্যার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের স্যার, মাঝে last মাঝে time- কলে ধরে না স্যার। আমাদের সাথে কন্টাক্ট করে নাই। না, তোমার যদি ডিউজ থাকে তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সেমিস্টার রেজিস্ট্রেশন ফি তো দেয়াই লাগবে, প্লাস ডিউজের থেকে কিছু অ্যামাউন্ট দিতে হবে, দিয়ে জি স্যার তোমাকে 50% দিতে বলছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। আর তোমাদের স্টুডেন্ট পোর্টাল থেকে অ্যাপ্লাই করার একটা বুদ্ধি আছে, তাই না? জি স্যার, জি, স্যার। অ্যাপ্লিকেশন আছে, স্টুডেন্ট অ্যাপ্লিকেশন। অ্যাপ্লাই করলে তারপর হচ্ছে এটা হয়ে যাওয়ার কথা। কারণ আমি যাদেরকে অ্যাডভাইজিং করি আমার এরকম কেস ছিল কয়েকটা, আমারটা তো সলভ হয়ে গেছে, তো তোমারটা কেন হবে না? সবারটাই হবে। তো তুমি অ্যাডভাইজার সাথে কথা বলো, কথা বলে তারপর হচ্ছে তোমার ডিউজের অ্যামাউন্ট কত, মানে ইন কেস যদি ইফ ইউ হ্যাভ এনি ইস্যুস, যদি মনে করো যে হেল্প করা দরকার হয়, আই ক্যান টক, বাট জানতে হবে অ্যামাউন্ট, তাইলে বোঝা যাবে। স্যার 61,000 টাকা স্যার। 61,000 ডিউ, মানে এই সেমিস্টার রেজিস্ট্রেশন ফি বাদে? এই সেমিস্টার রেজিস্ট্রেশন ফি স্যার দেওয়া হয়েছে আর কি, আগের মিলে 61,000 টাকা স্যার। 61,000 তো অনেক টাকা, এখান থেকে কিছু তো দেওয়া উচিত। জি স্যার, আমি স্যার এই মিডের মধ্যে আর কি দিয়ে দেবো স্যার পুরোটা। ওকে, তাহলে তোমার পারমিশন নিয়ে আসলে করতে হবে। সো তুমি অ্যাপ্লিকেশন কি করেছো স্টুডেন্ট পোর্টাল থেকে? জি স্যার, অ্যাপ্লিকেশন করেছি স্যার, ডিসপ্যাচ। অ্যাপ্লিকেশনটা কোন জায়গায় আছে? ফরওয়ার্ডের অবস্থায় আছে, কোথায় আছে? জি স্যার, অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কি? তুমি তো স্ট্যাটাস দেখতে পারো চাইলেই। টু ইউ স্যার। হ্যাঁ, স্যার ডিসপ্যাচ টু ইউ স্ট্যাটাসটা আসছে আর কি। তো তার মানে তোমার অ্যাডভাইজার এখনো রিকমেন্ড করে নাই। সো তোমার অ্যাডভাইজারকে বলো যে রিকমেন্ড করে দেওয়ার জন্য। ঠিক আছে স্যার। কারণ এইভাবে পেন্ডিং থাকলে তো সমস্যা। তুমি দেখা গেলো পরীক্ষা টরীক্ষা দিচ্ছ, তোমার মার্ক এন্ট্রি কিছুই দেওয়া যাচ্ছে না, কারণ আইডি এখানে সিস্টেমে না আসলে তো দেওয়া যাবে না। তো জি স্যার। বিএসসি তে তো তুমি সর্বোচ্চ অ্যাটেন্ডেন্স দিতে পারো, এর বাইরে তো আর কিছু করতে পারবে না। এর বাইরে তো আমার এই পোর্টালের মধ্যে মার্ক এন্ট্রি দিতে হবে। সো আমি তোমার আইডি না পেলে কিভাবে মার্ক এন্ট্রি? আচ্ছা স্যার, আমি আজকে কথা তুমি বলতেছি হ্যাঁ স্যার। কথা বলো, কথা মানে সমস্যা থাকতেই পারে, মানুষের লাইফে প্রবলেম তো খুবই স্বাভাবিক, তো সমাধানের যে সুযোগ থাকে, তাই না? সো জাস্ট টক উইথ ইউর অ্যাডভাইজার। জি স্যার। ওকে দেন। সো আর কারো কোনো ইস্যুস আছে স্যার? জি না স্যার। স্যার স্যার আজকে ইম্পর্টেন্ট কথা বলবেন না। জি স্যার উপস্থিতিটা একটু বেশি, যদি স্যার সবার উদ্দেশ্যে কিছু বলতেন। সবার উদ্দেশ্যে স্যার একটাই মেসেজ, সেটা হচ্ছে যে ক্লাস না করে যদি পাশ করা যেত পরীক্ষায়, বা ক্লাস না করে যদি খুব ভালো কিছু করা যেত, তাহলে ক্লাসের কনসেপ্টটাই আসতো না। তাহলে টিচাররা যেটা করতো, শুরুতে কোর্স আউটলাইন দিত, বইয়ের নাম বলতো, আর পরীক্ষার দিন শুধু পরীক্ষা নিত, তাই না? তাইলে তো ব্যাপারটা মিটে যায়, তাহলে ক্লাসে আসার দরকারটা কেন? সো আমরা ক্লাসে নর্মালি এমন অনেক বিষয় নিয়ে আলোচনা করি যেটা বইয়ে লেখাও নাই, এবং আমরা পরীক্ষার হলে প্রশ্ন করার সময় ক্লাসের ডিসকাশনকে অনেক ক্ষেত্রে প্রায়োরিটি দিই। ফলে যেটা ঘটে, আর ক্লাসে আরেকটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে পিয়ার ডিসকাশনটা করা যায়। অর্থাৎ মনে করো কোন একটা ইস্যু নিয়ে প্রবলেম হচ্ছে, একজন প্রশ্নটা রেজ করলো, ওই প্রশ্নটা নিয়ে দেখবা যে আলোচনা করা যাচ্ছে, ফলে অন্য কারো যদি ওইটা নিয়ে কনফিউশনও থাকে, সেই জিনিসটা কিন্তু ক্লিয়ার করা সম্ভব। বাট এটা তুমি যদি ক্লাসে না আসো, তাহলে এই জিনিস কখনোই সম্ভব না, এবং তুমি এটা মিসই করবা। কারণ ক্লাসের আলোচনা কখনো বাইরে করা সম্ভব না, গ্রুপে করা সম্ভব না, কোথাও করা সম্ভব না, কাউন্সিলিং এও করা সম্ভব না। এই ক্লাস ইজ এ ক্লাস, এবং ক্লাসের আসলে কোনো বিকল্পই নেই অনেস্টলি। তো এই কারণে আমি সবাইকে রিকোয়েস্ট করবো, এখানে তোমাদের যদিও রেজিস্ট্রেশন নাম্বার অনেক বেশি, বাট তো এখানে আছে 15 জন, বাট স্টিল আমি সবাইকে বলবো প্লিজ জয়েন দ্য ক্লাস ইন হোয়াট এভার সিচুয়েশন, লাইফে যত কিছুই ঘটুক। আর এখনকার সময় মানে এই সেমিস্টারে এসে তুমি যদি বলো আমার ইন্টারনেট না, ইন্টারনেট আউট হয়ে গেছে, এই হয়েছে সে হয়েছে, এগুলি আসলেই একদমই এক্সকিউজ। কারণ গত 1 বছর ধরে যে অবস্থা চলছে, এই অবস্থা সবকিছু মানুষ অ্যাডাপ্ট করে ফেলছে। ইন্টারনেট কষ্ট দুঃখ অ্যাডাপ্ট করে ফেলছে, যাদের অ্যাভেলেবল আছে তারাও করেছে। তো অনলাইনে পুরো বিষয়টাই আমরা মোটামুটি এখন রপ্ত করতে পারছি, তাহলে আর এক্সকিউজ দেওয়ার কোনো সুযোগ আসলে নাই, ঠিক না? আর এট দ্য এন্ড অফ দ্য ডে আমি যেটা নিজে বুঝি, সেটা হচ্ছে ইউ আর পেইং মানি ফর ইচ এন্ড এভরি ক্লাস। তুমি যদি তোমার কোর্স ফি কে ক্লাসের সাথে হিসাব নিকেশ করে দেখো, যে তোমার প্রত্যেকটা ক্লাসের পিছনে বেশ ভালো অ্যামাউন্ট অফ টাকা আসলে ব্যয় হচ্ছে, তাই না? এবং এই টাকাটা তুমি তো আর কষ্ট করে ইনকাম করতেছো না, এই জন্য তোমার গায়ে লাগতেছে না।
বাট এই টাকাটা তোমার প্যারেন্টস পে করতেছে, সো দে নো যে হাউ ডিফিকাল্ট ইট ইজ টু আর্ন দ্য মানি। এখন করোনার সময় তো বিষয়টা আরো জটিল, তাই না? তো এই যে টাকা তুমি পে করতেছো বাট তুমি ক্লাসে আসলে আসতেছো না, তাহলে হু ইজ দ্য লুজার? মানে এটা কি কোনোভাবে সম্ভব যে তুমি তোমার টিচারকে ফাঁকি দিয়ে দেবে? আমি কিন্তু নট নেসেসারি আমার ক্লাসের কথা বলছি, আমি সব ক্লাসের কথাই বলছি। সো তোমার টিচারকে তুমি কখনো ফাঁকি দিতে পারবা না। তো আলটিমেটলি ফাঁকিটা কিন্তু তোমার নিজেকে নিজে দেওয়া হচ্ছে। তাইলে ইউ আর পেইং মানি, সবই করতেছো, বাট ইউ আর নট অ্যাটেন্ডিং দ্য ক্লাস। ব্যাপারটা কেমন কনফ্লিক্টিং হচ্ছে না? তো এই কারণে আমি সবসময় সবাইকে বলি প্লিজ জয়েন দ্য ক্লাস। আর ক্লাসে জয়েন করে তুমি যদি কিছু নাও বলো, তুমি মনে করো চুপচাপ বসে আছো, কিছু বলো নাই, তাও তোমার কিছু লার্নিং হবে, যেটা বাসায় বসে থাকলে কখনোই হবে না, ইম্পসিবল। এই কারণে আই হাইলি রিকমেন্ড এভরিওয়ান। এই কারণে আমি গত ক্লাসে একটু রাগারাগি করছিলাম যে সুকান্তরে বলছি যে সবাইকে আসলে বলো আসার জন্য। সো ক্লাসে এখনো আবারও বলি যে এখনো তো সবাই নেই, বাট স্টিল মেসেজটা যাতে সবাই শুনে যে আমরা রিকমেন্ড করি অলওয়েজ ক্লাসের পার্টিসিপেশন যাতে সবচেয়ে বেশি থাকে। এবং আমরা এটা নিয়ে কথা বলেছি যে ক্লাস অ্যাটেন্ডেন্স শব্দটা যদি তুলে দিয়ে ক্লাস পার্টিসিপেশন শব্দটা অ্যাড করে দেওয়া যায়, তাহলে হয়তো মোর অ্যাপ্রোপ্রিয়েট হয়। কারণ অ্যাটেন্ডেন্স মিন্স তুমি চুপচাপ বসে ক্লাসের শেষে বলবো যে আমি আছি কি নাই, প্রেজেন্ট অ্যাবসেন্ট ইয়েস স্যার। কিন্তু ক্লাস পার্টিসিপেশন যদি শব্দটা আমরা ব্যবহার করি, তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে যে ক্লাসে তুমি যদি পার্টিসিপেট না করো ইউ উইল নট গেট দ্য মার্কস। মানে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, তোমাকে পার্টিসিপেট করতে হবে। তো পার্টিসিপেট তো ডিসকাশনে এভাবে সেভাবে গ্রুপ ওয়ার্ক, টিচার যেভাবে যেই মডেলে ক্লাস নেয় ওই মডেলে তুমি বিভিন্ন ভাবেই পার্টিসিপেট করতে পারো। বা আমরা যে ফোরাম টোরাম ইউজ করি বিএলসি তে করা যায়, কিন্তু অনেকভাবেই এটা মেনটেন। এই জন্য আমি সবাইকে রিকমেন্ড করবো জয়েন দ্য ক্লাস এন্ড এনজয় দ্য বিউটি অফ দ্য ক্লাস। ক্লাসের বিউটি বাসায় বসে থাকলে হয় না, ঘুমাইলেও হয় না। আর ঘুম হচ্ছে যে একটা ন্যাচারাল প্রসেস, যখন যেটা ঘুমানোর দরকার হবে তখন তুমি ঘুমাবা, বাট ক্লাসের টাইমটাতে ঘুমানোর কোনো যৌক্তিক কারণ নেই, ঠিক না? সো রাগারাগি করবো না, বাট এটা ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি টু জয়েন দ্য ক্লাস। এবং এই ক্লাসে জয়েন করার জন্য যা যা করা দরকার হয়, ইন্টারনেট থাকা দরকার, এই সে থাকা দরকার, অ্যারেঞ্জ এভরিথিং, এটা তোমার নৈতিক দায়িত্ব, ইউ হ্যাভ টু ডু ইট, ঠিক আছে? বাট দিনের শেষে বটম লাইন ইজ মানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু আর্ন মানি। তো ওই মানিটা যদি তুমি প্যারেন্টস এর মানিটা যদি তুমি ওয়েস্ট করো, ইট উইল নট বি জাস্টিফাইড। আর নর্মালি নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তাই না স্যার? তো যদিও এটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে, বাট স্টিল তুমি যদি এটাকে রিলিজিয়াসলি বলো, টাকা পয়সার দিকে মিলাও, একই কেসই ঘটবে। তুমি আজকে যে জিনিস নষ্ট করতেছো এই জিনিস তোমার উপর ফিরে আসবে একদিন। তো ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল, আদারওয়াইজ যেটা ঘটবে সেটা হচ্ছে যখন ঘটবে তোমার সাথে তখন ইউ ক্যানট টলারেট। এখন তোমার প্যারেন্টস মনে করো যে জিনিসটা সহ্য করে, তো এই জিনিস একসময় যদি তোমার ক্ষেত্রেও হয়, মানে তুমি অ্যাজ এ প্যারেন্ট যদি এই ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, ইউ ক্যানট টলারেট, তখন তো তোমার টেম্পার ঠিক থাকবে, যেটা তোমার প্যারেন্টসরা এখন করতেছে। তো আমি এই জন্য হাইলি রেকমেন্ড করবো প্লিজ জয়েন দ্য ক্লাস, ডু নট ওয়েস্ট দ্য মানি, ডু নট ওয়েস্ট দ্য টাইম। তো ক্লাসে আসো, পড়াশোনা করো, সমস্যা থাকলে আলোচনা করো, ডিসকাস করো, কারণ অনেক কিছু শেখার আছে যেটা শুধুমাত্র বাসায় বসে থেকে বই পড়ে হবে না স্যার। তো আজকের জন্য এইটুকু, বেশি বলবো না স্যার, ঠিক আছে? সো সুকান্ত তুমি সবাই আরেকবার বলো, বা আমাদের সিআরও এখানে আছে সাজিদ, সো তোমরা সবার সাথে কথা বলো যাতে সবাই ক্লাসে আসলে জয়েন করে, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। ওকে দেন, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, সি ইউ ইন দ্য নেক্সট উইক। আমাদের উইক 5 লেসন 1 ভিডিও দেখে আসবে। আর একটা কথা ছিল, আর কিছু